তো আজকের আমি তোমাদের করাবো হচ্ছে তোমাদের যে অ্যাকাউন্টেন্সি পরীক্ষা হলো আজ, তার যে এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো তোমাদেরকে আমি করাচ্ছি। দেখো মিলিয়ে নাও। দেখো প্রথমে বলি, দেখো চলতি হিসাব খুলতে হয় যখন মূলধন হিসাব অর্থাৎ কারেন্ট অ্যাসেট মানে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে তোমার মূলধন যখন হয়, মূলধন কী হয় অর্থাৎ ক্যাপিটাল কী হয়, পরিবর্তনশীল হয়, স্থির হয়, স্থির ও পরিবর্তনশীল হয়, না এদের কোনোটি নয়, এটা হবে স্থির হয়। তারপরে দেখো 2 নম্বরটা কি বলেছে, দেখো লাভ ক্ষতি বন্টনের দেখো বলেছে লাভ ক্ষতি বন্টনের হিসাব হলো একটি নামিক হিসাব, ব্যক্তিক হিসাব, সম্পত্তি সংক্রান্ত হিসাব, না মূলধন হিসাব। দেখো এটা হবে নামিক হিসাব, ঠিক আছে। তারপরে 3 নম্বরটা কি হচ্ছে, অংশীদারি ঋণের ওপর সুদ হলো অংশীদারি প্রতিষ্ঠানের লাভ, ক্ষতি, আয়, না খরচ, এটা হবে খরচ, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, তারপর বলেছে গড় মুনাফা অর্থাৎ অ্যাভারেজ প্রফিট দিয়েছে 15,000 টাকা, 2 বছরের অধি মুনাফা, 2 বছরের সুপার প্রফিট দিয়েছে ক্রয় ভিত্তিতে, সুনামের মূল্য 18,000 টাকা, স্বাভাবিক মুনাফার পরিমাণ কত অর্থাৎ নেট নর্মাল প্রফিট কত, গুডউইল দিয়ে দিয়েছে 2 বছরের গুডউইল দিয়ে দিয়েছে 18,000 টাকা। তাহলে 2 বছরের গুডউইল মানে কি, ওর মধ্যে 2 বছরের সুপার প্রফিট ঢুকে আছে। তাহলে আমরা ওখান থেকে আমরা কি জানি, নর্মাল প্রফিট বের করার নিয়ম কি, নর্মাল প্রফিট বের করার নিয়ম হচ্ছে ধরো এটা পুরোটা, এই পুরোটাকে বলা হয় অ্যাভারেজ প্রফিট। এর মধ্যে দুটো জিনিস থাকে, সুপার প্রফিট আর নর্মাল প্রফিট। তোমাকে বলেছে কি আগে সুপার প্রফিট, তাহলে কি দেখো নর্মাল প্রফিট বের করতে গেলে কি করবো, এই পুরোটা থেকে এইটুখানি অংশ যদি আমি বাদ দিই, এইটুখানি যদি অংশ বাদ দিই তাহলে এটা পাবো। তাহলে দেখো 1 বছরের সুপার প্রফিট আমাকে বের করতে গেলে 2 বছরের সুপার প্রফিট দিই, তাহলে আমি 1 বছরের সুপার প্রফিট বের করি কত, 9,000, ব্যাস বেরিয়ে গেল। তাহলে কি করবে, এভারেজ তোমার নর্মাল প্রফিট বের করবো কি, এভারেজ প্রফিট থেকে সুপার প্রফিটটা বিয়োগ করবো। এরকম এভারেজ প্রফিট থেকে সুপার প্রফিটটা বিয়োগ করেছি, কত হয়েছে 6,000। তাহলে অপশান দেখো কি হয়েছে, দেখো 6,000, 12,000, 24,000 না 15,000, এবার 6,000 হয়েছে, ঠিক আছে। তারপরের প্রশ্নটা কি বলেছে দেখো, অংশীদার চুক্তিনামার অনুপস্থিতিতে অংশীদারের মূলধনের উপর সুদের হার কত হবে, 6%, 12%, 10%, না কোনোটাই না। আমরা কি জানি যে চুক্তিতে যদি থাকে, তাহলে চুক্তি যদি কিছু না থাকে তাহলে শুধুমাত্র ঋণের ওপর সুদ বাদ দিই, বাকি আর কিচ্ছু আসবে না, ঠিক আছে। তাহলে এখানে কোনোটাই মূলধনের উপর সুদ বলে তাহলে আসবে না। তারপরে বলেছে দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, দেখো কি বলেছে, PQR 3 জন অংশীদার মুনাফা বন্টনের অনুপাত 4:5:4। পি অবসর, পি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, তার মুনাফার অংশ বাকি 2 অংশীদার সমান বাদ, এবং সে চলে যাওয়ার পর তার যে অংশ মানে প্রফিটের অংশ সেটা তোমার বাকি 2 জন পার্টনাররা সমান ভাগে ভাগ করে নিয়েছে। তাহলে বলছে নতুন মুনাফা বন্টনের অনুপাত, তাহলে নতুন রেশিও কত হবে। তাহলে একদম সহজে তাহলে PQR এর ধরো PQR এর কি দিয়েছে, মুনাফা কত হচ্ছে দেখো তোমার 4/13 ছিল, কত 4/13, 5/13, 4/13। তাহলে কে চলে যাচ্ছে দেখো, পি চলে যাচ্ছে। তাহলে পি চলে গেলে পি এর পরিমাণ কত হচ্ছে, পি এর পরিমাণ কত ছিল 4/13, সেটাকে যদি তুমি অর্ধেক করো মানে দুজনে সমান সমান নিয়ে নেবে, সমান মানে কি অর্ধেক নিয়ে নেবে। তাহলে দুজনকে দিয়ে ভাগ করলাম, দাঁড়ালো কত 4 × 4, 4 × 26। এবার তাহলে এ কত নিচ্ছে, 5/13 ছিল, কিউ এর 5/13 ছিল, 4/26টা যোগ হবে, সেমনি আর এর 4/13 ছিল, 4/26টা যোগ হবে, যোগ হয়ে কত হলো দেখো 14, 26, 12, 26। তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে 7:6। তাহলে দেখো অ্যান্সার করেছি দেখো 7:6, ঠিক আছে। তারপরটা কি বলেছে দেখো, তারপরটা বলেছে নতুন অংশীদার দ্বারা অনিত সুনামের প্রিমিয়াম পুরাতন অংশীদারের ব্যক্তিগত প্রদান করলে তা ক্রেডিট হবে পুরাতন অংশীদারের মূলধনের খাতে, নতুন অংশীদারের মূলধনের খাতে, সুনাম খাতে, না এদের কোনোটিই নয়, এদের কোনোটিই নয় হবে। তারপর বলেছে অংশীদারি আইন অনুসারে মৃত অংশীদারদের রেখে যাওয়া অর্থের উপর সুদ 6%, 12%, 10%, না ব্যাংকে, সবসময় এটা 6% হয়। তারপরে কি বলেছে দেখো, একটি অংশীদারি প্রতিষ্ঠানে অর্জিত নিট মুনাফা অর্থাৎ নেট প্রফিট দিয়েছে 4,20,000 টাকা। অংশীদাররা এক্স নেট মুনাফা অর্থাৎ নেট প্রফিটের ওপর 5% কি বলেছে, 5% কমিশন বলেছে, ঠিক আছে। তা দোস্তুরি বাদ দেওয়ার পর বলেছে তবে অংশীদারি এক্স এর দোস্তুরির পরিমাণ কত হবে, অর্থাৎ নেট প্রফিটের মানে পরিমাণ ইয়েটা মানে এক কমিশনের পরিমাণ কত হবে। আমি কি বলেছিলাম, যদি শুধু নেট প্রফিটের ওপর বলতো তাহলে কত হতো, 4,00,000-এ 5%, মানে 5/100। কিন্তু যেহেতু আফটার চার্জিং কথাটা বলেছে, আফটার চার্জিং তোমরা ইংলিশে কোশ্চেনটা দেখে নিও, আফটার চার্জিং কথাটা বলেছে, তাহলে তোমাদেরকে কি করতে হবে, কিন্তু যেহেতু আফটার চার্জিং কথাটা ব্যবহার করেছে, আফটার চার্জিং কথাটা ব্যবহার করা মানে সেটা কি হবে 5/105। এই যে পড়েছি দেখো 4,20,000 যাবে 5/105, কত হয়েছে 20,000, ঠিক আছে। তারপরের প্রশ্নটা কি বলছে দেখো, গত 4 বছরের মুনাফার ও ক্ষতির পরিমাণ হয় যথাক্রমে 80,000 টাকা, 50,000 টাকা, মাইনাস দিয়েছে দেখো মানে লস দিয়েছে কিছু 25,000 টাকা, 35,000 টাকা প্রফিট। মানে তাহলে প্রফিট কিছু আছে দেখো বলেছে 80,000 টাকা, 50,000 টাকা, 35,000 টাকা, 25,000 টাকা লস হয়েছে। তাহলে গড় মুনাফা 2 বছরের সুনাম মূল্য কত হবে, অর্থাৎ 2 বছরের মানে গুডউইল কত হবে। তাহলে অ্যাভারেজ প্রফিটগুলো দিয়ে দিয়েছে দেখো, প্রথম বছরে 80,000 টাকা, দ্বিতীয় বছরে 50,000 টাকা, তৃতীয় বছরে লস হয়েছে, তারপর বছরে 35,000 টাকা প্রফিট হয়েছে। 2 বছরের সুনাম মূল্য চেয়েছে। কীভাবে অ্যাভারেজ প্রফিট কী করি,
আমরা কি করি, প্রত্যেকটাকে গুণ করি এবার সব যে ক বছর দিয়েছে সে বছরটাকে যোগ করে যত বছরে দিয়ে ভাগ করি, তাই তো। কি করি আমরা, এই যে দেখো প্রত্যেক বছরগুলোকে যোগ করি, এই যে যোগ করি দেখো 80,000, 50,000, 35,000কে যোগ করেছি, আর 25,000টা, এই যে 25,000টা দেখো লসে ছিল, 25,000টা লসে ছিল, তাই জন্য কি করি 25,000টাকে বিয়োগ করেছি ডিভাইড বাই 4। এবার গুডউইল যে ক বছরে বলবে সে বছর দিয়ে গুণ করতে হয়, দেখো 2 দিয়ে গুণ করেছি, কত দাঁড়িয়েছে দেখো, দাঁড়িয়েছে হচ্ছে 70,000 টাকা। ঠিক আছে, তারপরে দেখো সর্বজনীন কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কজন। আমরা কি জানি যে তোমার পাবলিক কোম্পানি, তার মানে প্রাইভেট কোম্পানি হচ্ছে 2 জন, আর তোমার পাবলিক কোম্পানি হচ্ছে মিনিমাম 7 জন। কি বললাম বুঝতে পেরেছো। তারপরে দিয়েছে দেখো, বলেছে দেখো নিম্নলিখিত কোনটি একটি কোম্পানির মূলধন কাঠামোর অংশ নয়। এটা হবে শেয়ার মূলধন, ঋণ মূলধন, সাধারণ সঞ্চিতি না কার্যকারী মূলধন। কার্যকারী মূলধন। তারপরের প্রশ্ন, তারপরে বলেছে দেখো একটি সার্বজনীন কোম্পানির ন্যূনতম বিলিখিত মূলধনের 90%, বিলিখিত মূলধনের 50%, বিলিখিত মূলধনের 25%, না বিলিখিত মূলধনের 10%। এটা হবে 90%। তারপরটা কি আছে দেখো, বাজেয়াপ্ত শেয়ার পুনর্বিলি থেকে প্রাপ্ত মুনাফার স্থানান্তর করা হয় শেয়ার মূলধন হিসাব খাতে, মূলধনের সঞ্চিত হিসাব খাতে, শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাব খাতে, না সিকিউরিটি প্রিমিয়াম হিসাব খাতে। আমরা কি জানি কোথায় ট্রান্সফার করতাম, ক্যাপিটাল রিজার্ভ বলে, তাহলে মূলধন সঞ্চিত হিসাবে যাবে। তারপরেরটা দেখো, ফের বলেছে যদি প্রতিটি শেয়ার 50 টাকা করে 10,000 টাকা ইকুইটি শেয়ার 10% অধিক হারে বিলি করা হয়, তাহলে শেয়ার মূলধনের প্রাপ্ত অর্থের পরিমাণ কত হবে। 50-এর 10% মানে কত, 5 টাকা। তাহলে কত হচ্ছে 55 ইন্টু 10,000 কত হবে, 5,50,000 টাকা হবে। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, কোম্পানির আইন 2013 অনুযায়ী বকেয়া তলবির উপর ধার্য হবে বার্ষিক 15% হারে, বার্ষিক 12% হারে, বার্ষিক 10% হারে, বার্ষিক 6% হারে। এটা হবে 10% হারে। ঠিক আছে, নিম্নের কোনটি একটি যৌথ মূলধনী কারবারের বৈশিষ্ট্য নয়। সীমাবদ্ধতায়, চিরস্থায়ী অস্তিত্ব, সাধারণশীল মোট প্রতিষ্ঠা। এটা কিন্তু 4টেই যৌথ মূলধনী কারবারের বৈশিষ্ট্য, এটা ভুল দিয়েছে। ঠিক আছে, এটা হবে অসীম দায় হতো, তোমাদের বইতে দেবে কোশ্চেনটা আছে, তাহলে এখানে এটা কোশ্চেনটা ভুল আছে। ঠিক আছে, মানে অপশনটাই নেই। তারপরটা আছে দেখো, অধিহারে ডিবেঞ্চার বিলির ক্ষেত্রে প্রিমিয়ামটি হলো একটি সম্পত্তি, একটি আয়, একটি খরচ, না একটি দায়। একটি দায়। তারপরটা কি দিয়েছে দেখো, বলছে আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল কোনটি। নগদান বই, গতি প্রকৃতি বিশ্লেষণ, রেওয়া মিল, না এদের সবকটি গতি প্রকৃতির বিশ্লেষণ। এইবার দেখো আরেকটা অঙ্ক দিয়েছে দেখো, যদি বিক্রয় অর্থাৎ টোটাল সেল 4 লাখ টাকা হয়, তাহলে মোট মুনাফা অর্থাৎ গ্রস প্রফিট 25%, অন্তিম সম্ভার অর্থাৎ ক্লোজিং স্টক 50,000 টাকা হলে তাহলে মজুদ পণ্যের আবর্তনের কত হবে, অর্থাৎ স্টক টার্নওভার রেশিও কত হবে। দেখো তাহলে আমরা কিভাবে করেছি দেখো, তোমাদের দেখাচ্ছি। এটা কি দিয়েছে দেখো, প্রথমে করেছি দেখো, প্রথমে এখানে বলেছে কি যে 4 লাখ টাকা মোট বিক্রয়, মোট। তাহলে স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা কি, আগে মনে করো স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা কি। দেখো স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা হচ্ছে না কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই তোমার অ্যাভারেজ ডেটার্স, তাই তো। তাহলে এখানের মধ্যে দেখো কস্ট অফ গুডস সোল্ডটা দেওয়া নেই, তাহলে কস্ট অফ গুডস সোল্ডের ফর্মুলা কি ছিল আমরা জানি না, সেলস থেকে কি করতে হয়, গ্রস প্রফিটটা বিয়োগ করতে হবে। তাহলে গ্রস প্রফিট কত দেখো, 4 লাখের উপর 25%, সেলসের উপর 25% গ্রস প্রফিট, তাহলে প্রথমে গ্রস প্রফিট বের করলাম কত, 1 লাখ। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত হচ্ছে, 4 লাখ মাইনাস 1 লাখ কত হচ্ছে, 3 লাখ। বেরিয়ে গেল কস্ট অফ গুডস সোল্ড। তাহলে বসিয়ে দিলাম কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই তোমার অ্যাভারেজ স্টক, ভাগ করলাম কত হলো 6 টাইম, অর্থাৎ 6 গুণ হবে। দেখো এখানে দিয়েছে, দেখো এখানে কত হবে, 6 গুণ হবে। কি বললাম বুঝতে পেরেছো। তারপরে প্রশ্ন, তারপরে বলেছি দেখো কার্যকারী মূলধন 1,80,000 টাকা, মোট দায় 3,90,000 টাকা, অচলিত 3 লাখ টাকা হলে চলমান অনুপাত কত। অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে দিয়েছে হচ্ছে তোমার 1,80,000, মোট লাইব্রেরিজ, টোটাল লাইব্রেরিজ দিয়েছে দেখো 3,90,000, আর নন কারেন্ট দিয়েছে 3 লাখ। তার মানে তোমাদের কি বের করতে হবে, আমরা কি জানি চলতি অনুপাতের ফর্মুলা কি আমরা জানি, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইব্রেরিজ, দুটোই বের করতে হবে। কারেন্ট লাইব্রেরিজ দেখো খুব সহজেই বেরিয়ে যাবে। দেখো এটা কি আছে দেখো, টোটাল লাইব্রেরিজ, তাহলে টোটাল লাইব্রেরিজ থেকে যদি আমি কারেন্ট লাইব্রেরিজ নন কারেন্ট বাদ দিলেই তো লাইব্রেরিজ বেরিয়ে যাবে, তাই করেছি। দেখো টোটাল লাইব্রেরিজ থেকে, অর্থাৎ টোটাল লাইব্রেরিজ থেকে আমি নন কারেন্ট বাদ দিচ্ছি, কত বেরিয়েছে 90,000। ঠিক আছে, এরপর আমার টার্গেট কি না কারেন্ট অ্যাসেট বের করার, তাই তো। তাহলে কারেন্ট অ্যাসেট কিভাবে বের করবো, দেখো ওয়ার্কিং ক্যাপিটাল, অঙ্কের মধ্যে ওয়ার্কিং ক্যাপিটালটা দিয়ে দিয়েছে, এই যে ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে দিয়েছে 1,80,000। তাহলে ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা ফেলি, ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা কি, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইব্রেরিজ। ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে 1,80,000, ঠিক আছে, মাইনাস এই সমান কারেন্ট অ্যাসেট দেওয়া নেই, কারেন্ট লাইব্রেরিজ দেওয়া আছে 90,000। 90,000টা এদিকে নিয়ে চলে আসলাম, যোগ হলো, তাহলে কারেন্ট অ্যাসেট বের হলো কত, 27,000 টাকা। ঠিক আছে, কি চেয়েছে আমার কাছে চেয়েছে হচ্ছে ফর্মুলা কারেন্ট অ্যাসেট রেশিওর ফর্মুলা। তাহলে কারেন্ট অ্যাসেট রেশিওর ফর্মুলা কি, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইব্রেরিজ। করলাম কত দাঁড়ালো, 3:1 দাঁড়ালো। দেখো অ্যান্সার দেখো 3:1, এই যে 3:1, অর্থাৎ বি এর উত্তরটা। তারপরটা দিয়ে দেখো গড় মজুদ পণ্য 75,000 টাকা, অর্থাৎ ক্লোজিং স্টক
তারপরে দিচ্ছে দেখো মজুদ পণ্যের আবর্তন হলো স্টক টার্নওভার রেশিও দিয়েছে 12, আর একটা দিয়েছে যদি বিক্রয়ের উপর মুনাফা হয় না তোমার 20%, তবে মুনাফার পরিমাণ কত হবে। এটা ইংলিশে পড়লে বুঝতে পারবে, XI। এই যে এখানে দেখো কি কি দিয়েছে, দেখো এই যে এখানে তোমাদের দেখালে এইটাতে করতে অ্যাভারেজ স্টক দিয়ে দিয়েছে। দেখো অ্যাভারেজ স্টক দিয়েছে কত, 75,000 টাকা, আর সেলসের 20%। এটা একটুখানি আমি নর্মালভাবে করেছি। তাহলে আমি কি করেছি দেখো, ভালো করে একটু দেখে নাও, বুঝে নাও ভালো করে। প্রথমে আমি কি করেছি, প্রথমে আমি দেখো বলি দেখো সেলসের বলি দেখো 75,000 টাকা তোমার ইয়ের ফর্মুলা কি, প্রফিট বের করতে বলেছে। স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা কি, আমরা স্টক টার্নওভার রেশিও যেহেতু দেওয়া আছে তাহলে স্টক টার্ন রেশিওর ফর্মুলা ফেলেছি। স্টক টার্ন রেশিওর ফর্মুলা কি ছিল, মনে করো কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক। তাহলে কস্ট অফ গুডস সোল্ড ধরে সেলটা ধরে নিলাম, তো প্রফিটটা বের করতে সেল ধরে নিলাম, তাহলে প্রফিট কত হবে, তার 20% কত, তাহলে X/5 বেরালো। ঠিক আছে, ব্যাস কস্ট অফ গুডস সোল্ডের ফর্মুলা ফেলি আমি, কারণ কস্ট অফ গুডস সোল্ডের এই যে স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা কি, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টকটা দেওয়াই আছে, কস্ট অফ গুডস সোল্ডটা বের করতে হবে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত, X - X/5, কত দাঁড়ালো কস্ট অফ গুডস সোল্ড, দেখো এই যে 4X/5 বেরালো। ঠিক আছে, ব্যাস স্টক টার্নওভার রেশিওতে ফর্মুলাটা আমি বসিয়ে দিই, কি কি দেওয়া আছে, স্টক টার্নওভার রেশিও দেওয়া আছে 12, তাহলে এটা কত ছিল 5, কস্ট অফ গুডস সোল্ড বের 75X/5, 4X/5 75, ক্রস গুণ করলাম, এর সাথে গুণ করলে হবে 9 লাখ হলো। ঠিক আছে, 90 লাখ হয়েছে, সরি 90 লাখ হয়েছে। ফের ক্রস গুণ করেছি, করে 4 দিয়ে ভাগ করেছি, কত হয়েছে 22,50,50,000 টাকা হয়েছে। দেখো এখানে আছে, দেখো এই যে সরি 2,25,000 টাকা, 2,25,000 টাকা হয়েছে। ঠিক আছে, একটা শূন্য বেশি হয়ে গেছে। তারপরটা কি বলেছে দেখো, আবার আমি যাই, এরপরে কি বলেছে দেখো, এরপরে বলেছে কোনো প্রতিষ্ঠানের মোট বিক্রয় অর্থাৎ টোটাল সেল দিয়েছে 6 লাখ, নগদ বিক্রয় অর্থাৎ ক্যাশ সেল দিয়েছে 4 লাখ, কর দেনাদারের পরিমাণ দিয়েছে অর্থাৎ তোমার অ্যাভারেজ ডেটার্স দিয়ে দিয়েছে 1,40,000। তোমার ডেটার্স টার্নওভার রেশিও বের করতে, ডেটার্স টার্নওভার রেশিওর ফর্মুলা কি, ডেটার্স টার্নওভার রেশিও হচ্ছে ক্রেডিট সেল। তাহলে ক্রেডিট সেল কীভাবে বের করবো, দেখো টোটাল সেল থেকে এটা বিয়োগ করবো, এই যে করেছি দেখো টোটাল সেল থেকে দেখো বিয়োগ করেছি 6 লাখ থেকে 40,000 বিয়োগ করেছি, করে বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল, কি বেরিয়ে গেল তোমার ক্রেডিট সেল বেরিয়ে গেল, ক্রেডিট সেল বেরিয়ে গেল না, ক্রেডিট সেল। তাহলে ডেটাস টার্নওভার রেশিওর ফর্মুলা কি, ডেটাস টার্নওভারের ফর্মুলা হচ্ছে ক্রেডিট সেল ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক, তাই তো। তাহলে অ্যাভারেজ স্টক দেখো দেয়া আছে, এই যে তোমার দেখো এই যে ক্রেডিট সেল বেরোলো কত 56,000, অ্যাভারেজ স্টক কত দেওয়া আছে, এই অ্যাভারেজ ডেটাস কত দেওয়া আছে 1,40,000, ভাগ করলাম কত দিল 4 টাইমস, দেখো এই যে 4 গুণ আছে, এই যে সি নম্বর অ্যান্সারটা 4 গুণ। তারপরে লাস্ট প্রশ্ন দেখো, 2 লক্ষ টাকার লাভ্যাংশ প্রদান AS3 অনুযায়ী কোন নগদ প্রবাহের অন্তর্ভুক্ত হবে, এটা হবে অর্থ সংক্রান্ত নগদ প্রবাহ, এটা হবে অর্থ সংক্রান্ত নগদ প্রবাহ। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। কি বললাম বুঝতে পেরেছো?